নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা এবং ছাত্রছাত্রীদের জন্য সস্নেহ সম্ভাষণ। বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের পক্ষ থেকে যে বিশেষ আমন্ত্রিত বক্তৃতামালার আয়োজন করা হয়েছে, আজ তার একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এই বিশেষ আমন্ত্রিত বক্তৃতামালার আয়োজন এই কারণে করা হয়েছিল যাতে ছাত্রছাত্রীরা যারা গত 1 বছরেরও বেশি সময় গৃহবন্দী অবস্থায় সময় কাটাচ্ছে, তাদেরকে একটু বাইরের মুক্ত বাতাসের সংস্পর্শে নিয়ে আসা যায় এবং কলেজ প্রাঙ্গণের বাইরেরও যে একটা বিপুল বিরাট শিক্ষা জগৎ পড়ে রয়েছে তার সাথে তাদেরকে যুক্ত করা যায়। সেই বাইরের যে বিপুল জগৎ, সেখান থেকেই আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অধ্যাপক এবং কবি শ্রী সুজিত রেজ মহাশয়, যিনি বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করছেন। আজকে মাস্টারমশাই শ্রী সুজিত রেজ মহাশয় আমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবেন আমাদের সঙ্গে, সেটি হলো 50-এর দশকের কবি শঙ্খ ঘোষ, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শামসুর রহমানের কবিতার অন্দরমহল। এই আলোচনা চক্রের স্বাগত সম্ভাষণের জন্য আমি অনুরোধ করব ডক্টর অসীমা হালদার ম্যামকে, মাননীয় বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, বরাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়। ধন্যবাদ। ধন্যবাদ প্রসেনজিৎ। বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের পক্ষ থেকে পরপর ধারাবাহিকভাবে একটি বক্তৃতামালার আয়োজন করা হয়েছে। আজ তার একটি বিশেষ দিন। আজকের বক্তৃতামালার বক্তা বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের অধ্যাপক সুজিত কুমার রেজ মহাশয়। আমাদের কলেজের এবং আমাদের বিভাগের পক্ষ থেকে আজকের বক্তা সুজিত কুমার রেজকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা বিভাগেরই সহকর্মী সুস্মিতা দাস, আজকের বক্তৃতামালার আহ্বায়ক পার্থ চট্টোপাধ্যায়, সঞ্চালক প্রসেনজিৎ বোস, এবং এরা শুধু সঞ্চালকই নয়, তিনিও আমার সহকর্মী। প্রত্যেককে কলেজ এবং বিভাগের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমাদের সেই সমস্ত শিক্ষকদের যারা এখানে উপস্থিত হয়ে আমাদের বক্তৃতামালার অনুষ্ঠান থেকে আরো সাফল্যমণ্ডিত করে তুলছেন বা আমাদের সেই সমস্ত ছাত্রছাত্রীদের যারা অসীম ধৈর্যের সঙ্গে উপস্থিত থেকে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলবে। সর্বোপরি আজকের বক্তৃতামালার সার্বিক সাফল্য কামনা করে মূল অনুষ্ঠানে যাবার জন্য আমি সঞ্চালক প্রসেনজিৎ বসুকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ অসীমা ম্যামকে তার এই সুন্দর সারগর্ভ স্বাগত সম্ভাষণের জন্য। আজকের আমাদের যিনি অনুষ্ঠানের একক বক্তা শ্রী সুজিত কুমার রেজ মহাশয়, তার সঙ্গে আমাদের বাংলা বিভাগের সম্পর্ক এবং কলেজের সম্পর্ক বহুদিনের। এর আগেও বিভিন্ন সূত্রে বিজয়নারায়ণ কলেজ মহাবিদ্যালয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধে বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয় অনেক অনুষ্ঠান করেছে এবং এই ভ্রাতৃপ্রতিম সম্পর্ক ভবিষ্যতেও বজায় থাকবে, আমরা এই প্রত্যাশা রাখি। অধ্যাপক কবি শ্রী সুজিত কুমার রেজ মহাশয়ের সার্বিক পরিচিতির জন্য আমি অনুরোধ করব অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায় স্যারকে। ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক ডক্টর প্রসেনজিৎ বসু। আমার বিভাগীয় প্রধান ডক্টর অসীমা হালদার এবং ডক্টর সুস্মিতা দাস, তাদের প্রতিও আমার ধন্যবাদ রইল। আজকের যে বিশেষ বক্তৃতা মালার বিষয়টি,
সেই বিষয়টি আমরা উৎসর্গ করেছি সদ্য প্রয়াত কবি অধ্যাপক শঙ্খ ঘোষের পাদপথে। আমরা জানি যে কিছুদিন আগে এই কোভিডের কারণে তিনি প্রয়াত হয়েছেন। আমাদের আজকে বক্তৃতামালার বিষয় 50-এর কবিতার অন্দরমহলে শঙ্খ ঘোষ, সতী চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায় এবং শামসুর রহমানের কবিতার আবেগ। আজকের যিনি বক্তা অধ্যাপক সুজিত রেড, তিনি নিজে একজন কবি এবং তিনি গবেষক। বিজয়নারায়ণ কলেজ ইটাচিনা, সেই কলেজের তিনি বাংলা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর। তার জন্ম 21 ফেব্রুয়ারি 1969। তিনি জন্মেছেন বর্ধমানের নতুন গ্রামে। তার বাবার নাম ঈশ্বর ননীগোপাল রেড এবং মা প্রতিমা রেড। তার প্রকাশিত গ্রন্থগুলো এইরকম। শ্রুতি সাহিত্য এক সময় সাম্মানিক বাংলার ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি গ্রন্থ। বহু রৈখিক শিক্ষা, দুর্গতি, প্রগতি, এই গ্রন্থটি তিনি সম্পাদনা করেছেন। বর্ধিত আইবুড়োর উদ্ধত এই গয়না, মেঘহীন উদরের নাভি, বাস্তু সাপের কলস এবং চলন বিলের নৈরিত কোণে তিনি লিখেছেন বা লিখে চলেছেন যে উল্লেখযোগ্য পত্রপত্রিকাগুলিতে, বিশেষ করে কবিতা কালি কলম মনন, ছায়াবৃত, সর্ষে ক্ষেতের পুতুল, মল্ল সাহিত্য, আতুর ঘর, মনোবিতাল, শ্রেয়সী আলপনী, পলাশ পত্রিকা, একতারার বইমেলা সংখ্যায়, সৃজন সাহিত্য পত্র কবিতায়, রামপুরহাট জেলা বইমেলার স্মারক কবিতায়, এইরকম ভাবে দীর্ঘায়িত হতে পারে যে পত্র পত্রিকায় তিনি বিচরণ করছেন এখন মূলত গবেষক এবং কবি হিসেবে। এই মানুষটিকে মানুষ হিসেবে আমার ব্যক্তিগত স্তরের পরিচয়, আমি যখন ছাত্র ছিলাম, এমএ ক্লাসে পড়ছি, তারপরে পরেই যখন এই অঞ্চলের যারা ইয়াং মাস্টারমশাই ভালো বাংলা পড়াচ্ছেন তাদের খোঁজ খবর করতে করতে এই মানুষটির সঙ্গে আমার পরিচয়, এবং ওর দুজন খুব প্রিয় ছাত্র, বাংলা সাহিত্যের এখন খুব বড় কবি, তারা যখন আমার বাড়িতে যাতায়াত শুরু করলো, মোহাম্মদ সামিম এবং কমলেশ কুমার, আর সম্ভবত শুভম গাঙ্গুলি বলে একটি ছেলে চুচুড়ার, এদের সঙ্গে সখ্যতাটা মেশার পরে স্যারের সঙ্গে সখ্যতাটা আরো গভীর হলো। যে দিল খোলা মানুষ, নিজের পকেটে পয়সা এই ছাত্র প্রতিম বা ছাত্র যারা পত্রিকা চালাতে চাইছে, যারা কবিতা লিখতে চাইছে, তাদের অনায়াসেই তার কাছে গেলে তিনি পত্রিকা প্রকাশের জন্য পাশে এসে দাঁড়াতেন, লেখা ঠিক করে দেওয়া, ছন্দপতন হচ্ছে কিনা দেখে দেওয়া, ধরে ধরে ছন্দ শেখানো। এই মাস্টারমশাই সুলভ আচরণ হুগলি জেলায় বিশেষ করে কবিতার যারা চর্চাকারী তাদের কাছে ক্রমান্বয়ে তিনি প্রিয় মানুষ হয়ে ওঠেন। আমার সৌভাগ্য হয়েছিল আমার একটি গ্রন্থ তিনি মুখ উন্মোচন করেছিলেন একটি অনুষ্ঠানে। তারপরে যখন আমি বিজয়নারায়ণ কলেজের সরকার প্রতিনিধি হিসেবে গভর্নিং গেলাম, 1 বছর আগে থেকে আমি আছি, সেখানে গিয়ে দেখেছি যে সুজিত বাবু
সেখানকার সার্বিক সাহিত্য সংস্কৃতি বিকাশের জন্য কি অসম্ভব রকমের জনপ্রিয় একজন মাস্টারমশাই। যতবার তাকে দেখেছি তিনি দরাজ হৃদয়ে সাড়া দিয়েছেন, এবং তার কবিতা নিয়ে আমার প্রকাশিত যে গ্রন্থ কয়েকদিনের মধ্যে বেরোবে, মাসখানেকের মধ্যে, যা একটি ওয়েব ম্যাগাজিনে ধারাবাহিক 3 বছর ধরে বেরিয়েছে, জেলার কবি ও কবিতা, তাকে নিয়ে কাজ করতে গিয়ে, তার কবিতা নিয়ে কাজ করতে গিয়ে বারে বারে তিনি আচ্ছন্ন করেছেন তার কবিতার প্রেম প্রকৃতি, তার কবিতার মধ্যে বলতে চাওয়ার সময়ের ভাষ্যে তন্ময় হয়েছি আমি। এবং হুগলির কবিদের মধ্যে তাকে নিয়েও ওই গ্রন্থে একটি দীর্ঘ আলোচনা থাকবে, যা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এইরকম একজন মানুষ, তিনি আজকে আমাদের বক্তা। আমরা কৃতার্থ, আমরা ধন্য অধ্যাপক সুজিত রেইজকে আজকের এই সন্ধ্যায় আলোচক হিসেবে ছাত্রছাত্রীদের কাছে উপস্থাপিত করতে পারার জন্য। আমি স্যারকে পুনঃ কৃতজ্ঞতা জানাই তার জন্য। আমি আজকের এই অনুষ্ঠানের যিনি সঞ্চালক, সুচারু সঞ্চালক, ডক্টর প্রসেনজিৎ বসু, তার কাছে ফিরিয়ে দিচ্ছি। তিনি অনুষ্ঠানটিকে সামনের দিকে এরপর এগিয়ে নিয়ে যাবেন। ডক্টর প্রসেনজিৎ বসু। অনেক ধন্যবাদ পার্থ স্যারকে। তার এই পরিচিতি কেমন, একই সঙ্গে বক্তার সারস্বত পরিচিতি এবং বক্তার ব্যক্তিগত পরিচিতি, এই দুটি মাত্রাকেই তুলে ধরলো। আমরা এরপর সরাসরি আমাদের আজকের একক বক্তার কাছেই চলে যাব। তবে যাওয়ার আগে বিশেষভাবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে একটু দুটি কথা বলার আছে। সেটি হচ্ছে, এই পুরো বক্তৃতাটি চলার সময় বলাই বাহুল্য তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত থাকবে গুরুত্বপূর্ণ অংশগুলিকে লিপিবদ্ধ করবার জন্য, এতে তো কোনো সংশয়ই নেই। কিন্তু আরেকটি যে বিষয় যেটা জেনে রাখা দরকার, সেটা হলো বক্তৃতা চলাকালীন সময় কখনোই যেন তোমাদের ক্যামেরা বা মাইক অন না হয়ে যায়, এই বিষয়ে বিশেষ দৃষ্টি রাখবে। এবং দ্বিতীয়ত, বক্তার যে প্রোফাইলটি রয়েছে, সেই প্রোফাইলটি পিন করতে যাওয়ার সময় অনেক সময় তোমরা মিউট বাটনটাকে ক্লিক করে দাও, যার ফলে বক্তা তার কথা আমরা শুনতে পাই না। একটা বক্তৃতা যখন চলে তখন বক্তার তো একটা অখণ্ড মনঃসংযোগের প্রয়োজন হয়। যদি এই মনঃসংযোগ এইভাবে বিঘ্নিত হয়, তাহলে কিন্তু সেটি বক্তার পক্ষেও অসুবিধাজনক, আমাদের পক্ষেও অর্থাৎ শ্রোতাদের পক্ষেও অসুবিধাজনক। এই বিষয়টা একটুখানি খেয়াল রাখতে হবে। আর বিলম্ব নয়, এরপর সরাসরি আমরা চলে যাব অধ্যাপক কবি শ্রী সুজিত কুমার রেজ মহাশয়ের কাছে। ধন্যবাদ। বলাগড় মহাবিদ্যালয়ের অসীমা হালদার, প্রসেনজিৎ বসু এবং উপস্থিত আছেন অধ্যাপিকা তাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে বক্তৃতা মালায় হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। আমার প্রিয় ছাত্রছাত্রীদের ভালোবাসা, শুভেচ্ছা
আমরা আজ এই মুহূর্তে যে বক্তৃতার বিষয়ে প্রবেশ করতে চলেছি পূর্ব নির্ধারিত। বিংশ শতাব্দীর শেষের দশকে প্রধান চার কবির কাব্যের অন্দর মহলের খাঁজগুলিকে অবলোকন করা। বিংশ শতাব্দীর পাঁচের দশকে আসার আগে আমরা কিছু কথা বলি। পাঁচ দশকের কবিতা আমাদের অনুধাবনে সুবিধা হবে। আমরা স্পষ্টভাবে চিনে নিতে পারব। বিশেষ করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমেস্টারের ছাত্র ছাত্রী যারা এই বক্তৃতা মালায় অংশগ্রহণ করেছ, তোমরা সকলেই জানো তোমাদের একটি ইউনিভার্সিটি নির্ধারিত বই পাঠ্য আছে, যে বইয়ের নাম আধুনিক কবিতা। এই নামকরণটি অত্যন্ত ধোঁয়াশাপূর্ণ বলে আমি মনে করি। তার কারণ আমরা যদি দেখি আধুনিক বাংলা কবিতা এই শিরোনামে প্রথম যে গ্রন্থটি প্রকাশ পাচ্ছে 1940 খ্রিস্টাব্দে, সম্পাদক ছিলেন আবু সৈয়দ আয়ুব ও হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তার আগে অনেকেই বাংলা কবিতার একাধিক সংকলন প্রকাশ করেছিলেন, এমনকি রবীন্দ্রনাথও। কিন্তু আধুনিক বাংলা কবিতা নামে কোন সংকলন 1940 খ্রিস্টাব্দের আগে প্রকাশিত হয়নি। এই গ্রন্থের ভূমিকায়
আবু সঈদ আইয়ুব আধুনিক কবিতার লক্ষণ সম্পর্কে তিনটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। এক, কালের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী। দুই, ভাবের দিক থেকে রবীন্দ্র প্রভাব মুক্ত। তিন, সৃষ্টির দিক থেকে আমি করব নবতম সুরের সাধক। এই তিনটি কথা আবু সঈদ মহাশয় জানালেন, কিন্তু তাতে আরো বিতর্ক বাড়ল। তার কারণ তিনি আধুনিক কবিতার স্বরূপ চিহ্নিত করতে গিয়ে একটি সময় কালকে নির্ধারণ করলেন, প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠল যে তার আগে কেউ এমন কবিতা বাংলা ভাষায় লেখেননি যাকে আমরা আধুনিক কবিতা বলতে পারবো। রবীন্দ্রনাথ লেখেননি, মাইকেল লেখেননি, কিংবা বিদ্যাপতি লেখেননি। প্রশ্ন উঠল। উনিশশো 53 খ্রিস্টাব্দে বুদ্ধদেব বসু দ্বিতীয় আধুনিক বাংলা কবিতা সংকলন গ্রন্থ প্রকাশ করলেন। সেই গ্রন্থের ভূমিকায় বুদ্ধদেব বসু লিখলেন, এই আধুনিক কবিতা এমন কোনো পদার্থ নয় যাকে কোনো একটা চিহ্ন দ্বারা অবিকল ভাবে শনাক্ত করা যায়। এই আধুনিক কবিতা এমন কোনো পদার্থ নয় যাকে কোনো একটা চিহ্ন দ্বারা অবিকল ভাবে শনাক্ত করা যায়। সমস্যা আরো জটিল থেকে জটিলতর হলো। অর্থাৎ আমরা বলতে চাইছি, আমাদের হাতের চেটোয় এমন কোনো সংজ্ঞা নেই যে তোমরা যদি প্রশ্ন করো আধুনিক কবিতা কাকে বলে, তাহলে হাতের মুঠো খুললেই পিসি সরকারের ম্যাজিকের মতো একটা
আধুনিক কবিতার সংজ্ঞা আমি তোমাদের সামনে মেলে ধরতে পারবো। এ প্রসঙ্গে সাহিত্যের পথে গ্রন্থে আধুনিক কাব্য প্রবন্ধে রবীন্দ্রনাথের উক্তি আমরা একটু স্মরণ করতে পারি। তিনি বলেছেন, পাঁজি মিলিয়ে মডার্নের সীমানা নির্ণয় করবে কে? অর্থাৎ একটি বাক্যেই আবু সৈয়দ আয়ুব যে কথা বলেছিলেন, আধুনিক কবিতা কালের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী, সেই কথাটা রবীন্দ্রনাথের বক্তব্যের সঙ্গে খাপ খাচ্ছে না। রবীন্দ্রনাথ আরো বললেন, নদী যেমন বাঁক নেয়, সাহিত্য তেমনি গতি বদলায়। সেই বাঁকটাকেই বলতে হবে মডার্ন। বাংলায় একে বলা যেতে পারে আধুনিকতা। এই আধুনিকতা সময় নিয়ে নয়, মর্জি নিয়ে। বাংলা কবিতার ইতিহাসের দিকে যদি আমরা ফিরে ফিরে তাকাই, যদি আমরা চলে যাই লুই পা সবর পা, যদি আমরা চলে যাই জয়দেব, অভিনব জয়দেব, বরুচণ্ডী দাস, দ্বিজচণ্ডী দাস, দৌলত কাজী, ভারতচন্দ্র, প্রাচীন ও মধ্যযুগের স্মরণীয় বরণীয় কবিদের সৃষ্টি ক্ষেত্রে আমরা দেখতে পাব কবিতার বাঁক, কবিতার অভিঘাত সময়ে সময়ে নদীর মতন কেমন ভাবে বদলে গেছে। তাহলে হঠাৎ করে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী কবিতা আধুনিক কবিতা রূপে চিহ্নায়নের এই মানস প্রবণতা সংকটেরই সৃষ্টি করবে। আবার যখন বুদ্ধদেব বসু লিখলেন, এই আধুনিক কবিতার লক্ষণ খুঁজে পাওয়া যাবে এই সময়ে কবিদের রচনায়, তবে সব কবিতায় নয়। তার মানে
1930 যদি একটা মাইল ফলক আমরা চিহ্নিত করি, একটু আগে পিছে সেটা অতটা ধর্তব্যের মধ্যে নয়। তারপরে যারা লিখেছেন তারা আধুনিক কবিতা লিখেছেন, কিন্তু তাদের সব কবিতাই যে আধুনিক কবিতা হয়ে উঠেছে এমন কথা বুদ্ধদেব বসু মনে করছেন না। যাই হোক, আধুনিক কবিতা বিশেষ কয়েকটি প্রবণতা, যে প্রবণতা বাঙালি কবিদের মধ্যে দেখা গেল, তার কারণ সময়কাল, যুগরুচি। সমগ্র বিশ্বে, আমাদের দেশে, আমাদের বাংলায় ঘটে যাওয়া নানান ঘটনা ও দুর্ঘটনা, তার ফলে কবিতা বদলাতে শুরু করলো। সবই যদি বদলে যেতে পারে, পোশাক পরিচ্ছদ, খাদ্যাভাস, সংস্কৃতি, সম্পর্কের নানান বাঁক, কবিতার বদল, কবিতার বাঁক কেন হবে না? হওয়াটাই স্বাভাবিক। সমগ্র বিশ্বে, দেশে, আমাদের বাংলায় বিংশ শতাব্দীর সূচনা থেকেই এমন কিছু ঘটনা দুর্ঘটনা ঘটছে যে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে। বিজ্ঞানের নব নব আবিষ্কার, 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন হলো, 1911 সালে কলকাতা থেকে দিল্লি রাজধানী স্থানান্তরিত হলো, 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো, 1917 সালে রাশিয়ায় বিপ্লব ঘটলো, 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধ ধামাচাপা দিয়ে শেষ হলো, 1921 সালে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় উদ্বোধন হলো। তাছাড়াও আলিগড়, ঢাকা, লখনৌ বিশ্ববিদ্যালয় স্থাপন হলো। শিক্ষার ব্যাপক প্রচার প্রসার ঘটলো। 1922 সালে বিখ্যাত ইংরেজ কবি টি.এস. এলিয়টের মডার্ন পোয়েট্রি দ্য ওয়েস্টল্যান্ড কাব্যের প্রকাশ ঘটল। 1922 সালেই
জেমস জয়েসের ইউলিসিস উপন্যাসেরও প্রকাশ হলো। 1923 সালে ইটালিতে ফ্যাসিবাদী শাসক মুসোলিনির উত্থান ঘটল। 1923 সালে দীনেশ রঞ্জন দাস, গোকুলচন্দ্র নাগের সম্পাদনায় আধুনিক পত্রিকা কল্লোলের প্রকাশ ঘটল। 1924 খ্রিস্টাব্দে মহান বিপ্লবী লেনিনের মৃত্যু ঘটল। বিখ্যাত লেখক ফ্রাঞ্জ কাফকার মৃত্যু ঘটল। 1924 সালেই টমাস মানের দ্য ম্যাজিক মাউন্টেন গ্রন্থের প্রকাশ ঘটল। অ্যান্দ্রে ব্রেতোর নেতৃত্বে সুরিয়ালিস্ট ইস্তাহার প্রকাশ ঘটল। 1925 সালে আধুনিক উপন্যাস কাফকার দ্য ট্রায়াল প্রকাশ হলো। 1926 সালে কলকাতা ও ঢাকায় হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হলো। 1927 সালে ঢাকা থেকে বুদ্ধদেব বসু ও অজিত দত্তের সম্পাদনায় সালে দমদম বিমানবন্দর চালু হলো। 1929 সালে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করলেন। 1930 সালে সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হলো এবং বিনয় বাদল দীনেশ মহাকরণে অলিন্দ যুদ্ধ করলেন এবং প্রখ্যাত কবি মায়াকোভস্কি ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আত্মহত্যা করলেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সময়ের সঙ্গে সঙ্গে সমগ্র বিশ্ব জুড়ে বদলে যাচ্ছে দৃষ্টিভঙ্গি, কবিতারও বদল ঘটছে। নগর কেন্দ্রিক যান্ত্রিক সভ্যতার অভিঘাত বর্তমান জীবনে ক্লান্তি ও নৈরাশ্যবোধ জাগিয়ে তুলছে। এক আত্মবিরোধ ও অনিকেত মনোভাব আমাদের মধ্যে ক্রিয়াশীল হচ্ছে। মনোবিজ্ঞান, জীববিজ্ঞান, ভূতবিজ্ঞান, নৃবিজ্ঞান, পদার্থবিজ্ঞানের এবং একই সঙ্গে সমাজ বিজ্ঞানের নানান দিক উন্মোচিত হচ্ছে। প্রতিষ্ঠিত মূল্যবোধের প্রতি মানুষের সংশয় যাচ্ছে। যে সংশয়, যে চেতনা 19 শতকে বাঙালির মধ্যে ছিল না, তার ফলেই রবীন্দ্রিক ঐতিহ্যের বিরুদ্ধে সচেতন ভাবে বিদ্রোহ ঘোষণা এবং নতুন সৃষ্টির পথ সন্ধান সূচিত হচ্ছে। কবিতায় মনন ধর্মিতা প্রধান হয়ে উঠছে। তা আধুনিক কবিতা বিংশ শতাব্দীর
এই নতুন দৃষ্টিভঙ্গির আলোকে জারিত বিংশ শতাব্দীর এক মর্মন্তুদ পৃথিবীতে দাঁড়িয়ে নব্য মানবতা রসে প্রতিফলিত মননশীল সংবেদনশীল কবিতাই হলো আধুনিক কবিতা। 1930 এক ঝাঁক কবি কল্লোল, প্রগতি, কালিকলম, কবিতা, পরিচয় প্রভৃতি পত্রিকায় মননশীল কবিতা ও প্রবন্ধ রচনায় মনোনিবেশ করলেন। প্রেমেন্দ্র মিত্র, অজিত দত্ত, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, বিষ্ণু দে এবং জীবনানন্দ দাশ এইসব পত্র পত্রিকায় প্রকাশিত কাব্য কবিতা পড়ার সঙ্গে সঙ্গে বাঙালি বুঝে নিতে পারলো যে এদের কবিতা আগের মতো নয়, এদের দৃষ্টিভঙ্গি রাবীন্দ্রিক দৃষ্টিভঙ্গি থেকে স্বতন্ত্র। এদের কবিতার চলন গড়ন, স্মরণ করণ, ধরন, রূপ, রীতি সম্পূর্ণ ভিন্ন গোত্রে। যে সমস্ত বাঙালি কাব্যের জগতে একটু নড়াচড়া করতেন, তাদের হাতে ঘা লাগলো। তারা তাদের এই সমস্ত লেখা পত্রের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারলেন না। ফলত এই সমস্ত কবিদের রচনা পাঠক পেল না, কারণ এরা সময়ের থেকে অনেকটা এগিয়ে ছিলেন। এই এগিয়ে থাকা সময়ের সঙ্গে ধাতস্থ হতে বাঙালির অনেকটা সময় লেগে গেল এবং তার মধ্যেই চলে এলো 40-এর দশক বা 4-এর দশক। 4-এর দশকে এক ঝাঁক কবি
সুভাষ মুখোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য, দীনেশ দাস, মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, রাম বসু, জ্যোতিরিন্দ্র মৈত্র, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, অসংখ্য নাম। তাদের কবিতার মধ্যেও দেখলাম আর এক ধরনের নতুনত্ব। ফলে 50-এর বা 5-এর দশকে যারা কবিতা লিখতে এলেন তাদের সমস্যা আরো বাড়লো। শামসুর রহমান, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, অলোক রঞ্জন দাশগুপ্ত, শঙ্খ ঘোষ, শরৎ কুমার মুখোপাধ্যায়, তারাপদ রায়, বেলাল চৌধুরী, দিব্যেন্দু পালিত, কবিতা সিংহ, নবনীতা দেবসেন, বেলাল চৌধুরী, সমস্যা আরো বাড়ল। তা আমাদের 50-এর দশকের 4 কবির কবিতা পাঠ্য আছে, যদিও একটি করে কবিতার মধ্য দিয়ে কবিকে পূর্ণভাবে চেনা জানা অতি দুষ্কর, কিন্তু কি আর করার আছে। এই 4 জনের মধ্যে বয়োজ্যেষ্ঠ শামসুর রহমান 1929 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। তারপরে শঙ্খ ঘোষ সদ্য প্রয়াত 1932 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তারপরে শক্তি চট্টোপাধ্যায় 1933 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং তার পরের বছরেই সুনীল গঙ্গোপাধ্যায়। শামসুর রহমানের যে অন্ধ সুন্দরী কাঁদে, যে অন্ধ সুন্দরী কাঁদে কাব্যগ্রন্থের একটি কবিতা জন্মভূমিকে আমাদের পাঠ্য দেওয়া হয়েছে। যে অন্ধ সুন্দরী কাঁদে কাব্যগ্রন্থের প্রকাশ 1984 খ্রিস্টাব্দে, যদিও তার আগেই শামসুর রহমানের খানদশেক কাব্য প্রকাশ পেয়েছে। তার প্রথম কাব্য, প্রথম গান, দ্বিতীয় মৃত্যুরা। তাছাড়াও রৌদ্র করটিতে, নিরালোকে দিব্য রথ, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে, উদ্ভট উঠের পিঠে চলেছে স্বদেশ, আমার কোনো তাড়া নেই। এই সমস্ত কাব্য যে অন্ধ সুন্দরী কাঁদে কাব্যগ্রন্থের আগেই প্রকাশিত।
শামসুর রহমান জন্মভূমিকেই কবিতায় বাংলাদেশের ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান একটাই দেশ ছিল। আমরা স্বাধীনতা পেলাম দেশ ভাগের মধ্য দিয়ে। ভারতবর্ষ পাকিস্তান দুটুকরো হলো। পাকিস্তান আবার পূর্ব পাকিস্তান, যেটা এখন বাংলাদেশ, এবং পশ্চিম পাকিস্তান, যেটা বর্তমানে পাকিস্তান। পাকিস্তান স্বাধীনতা পাবার পরে যখন রাষ্ট্রভাষা উর্দুকে তাদের সংবিধানে প্রস্তাব রাখা হলো, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে বাংলা নয় উর্দু, পূর্ব পাকিস্তানের বাঙালিরা যারা উর্দু বলে না, যাদের মাতৃভাষা বাংলা, তারা মেনে নিতে পারলো না। বাংলা ভাষা নিয়ে তাদের আন্দোলন তোমরা সকলেই জানো, ভাষা আন্দোলন। যে আন্দোলন তুঙ্গ মুহূর্তে উঠল 1952 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারি। গুলি চলল ঢাকা মেডিকেল কলেজ ও ইউনিভার্সিটির চত্বরে। 6 জন যুবক প্রাণ হারালেন। ধীরে ধীরে বাংলা ভাষা নিয়ে আন্দোলন স্বাধীনতা আন্দোলনে রূপান্তরিত হলো। পশ্চিম পাকিস্তানের সরকার বাংলাদেশের মানুষের উপরে বর্বর অমানুষিক আক্রমণে সিদ্ধান্ত গ্রহণ করলো। সংঘাত হলো তীব্রতর। মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল যে আমাদের ভাষা বাংলা চাই, আমরা পশ্চিম পাকিস্তানের সঙ্গে থাকবো না, আমাদের আলাদা দেশ চাই, বাংলাদেশ, বাংলাদেশ। হলোও তাই। 1971 খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধে পশ্চিম পাকিস্তানি মিলিটারি পরাজিত হয়ে বাংলাদেশ তাকে আলাদা দেশ গঠনে আর বেঁধে রাখতে পারলো না। 1971 খ্রিস্টাব্দের
16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো। আমাদের প্রিয় কবি শামসুর রহমান এই বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালির সঙ্গে। কেন না পশ্চিম পাকিস্তানের কবল থেকে বেরিয়ে এসে সোনার বাংলা গড়ে তাঁরা তুলবেন। কিন্তু কি অদ্ভুত, 1971 সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হয়ে উঠলেও দেখা গেল বাংলাদেশে প্রবল রাজনৈতিক অস্থিরতা ও সংঘাত। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান 1975 খ্রিস্টাব্দের 15ই আগস্ট তাঁর নিজস্ব বাসভবনে নিহত হলেন। জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের ক্ষমতা দখল করলেন। আবার 1981 খ্রিস্টাব্দে জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি পদে থাকাকালীন নিহত হলেন। 1982 খ্রিস্টাব্দে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে জেনারেল এরশাদ বাংলাদেশের ক্ষমতা দখল করলেন। অর্থাৎ স্বাধীন বাংলাদেশের ইতিহাস, হানাহানির ইতিহাস, রাজনৈতিক অস্থিরতার ইতিহাস অচিরেই শামসুর রহমানদের দেখা স্বপ্ন, সোনার বাংলা গড়ার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। সেজন্যই কবি লিখলেন, শহরে রোজ ট্রাফিক গর্জায়, চতুর্দিকে চলছে কি হুজুর। অত্যাচারী দিন, স্বৈরাচারী রাত আমাকে রোজ পুড়িয়ে করে ছাই। বাংলাদেশ ক্রমশ মৌলবাদীদের খপ্পরে চলে গেল। তাই জন্মভূমিকেই কবিতায় শামসুর রহমান তার বুকের ভিতরে লালিত পালিত সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন আজও অম্লান বলে জানিয়েছেন তার প্রিয় জন্মভূমিকেই। কন্যার দৃষ্টিতে দেখে তিনি বলেছেন যে
অচিরেই আমাদেরকে সংশোধন করে নিতে হবে। কিন্তু মেয়ে, তোমাকে ভালোবেসেই হৃদয়ে চাই জন্মভূমিকে। তাহলে শামসুর রহমানের জন্মভূমিকে এই কবিতা স্বদেশ চেতনামূলক কবিতা। স্বদেশ চেতনা ঊনবিংশ শতাব্দী থেকেই বাংলা কবিতায় ধারাবাহিক ভাবে চলে আসছে। শামসুর রহমানের কবিতায় সমকালের বাংলাদেশের ঋণাত্মক যাপন চিত্র, আমরা শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা কবিতাতেও সেই সমকাল 70 দশকের উত্তাল নকশাল আন্দোলনের ফলে পশ্চিমবঙ্গের যে বিভৎস অবস্থা তার চিত্রায়ন দেখি। আচ্ছা, ইন্দ্রাণী বলে কি শঙ্খ ঘোষের কোনো ছাত্রী, মাস্টার মশাই আমি একটু থামাচ্ছি, হ্যাঁ একটু সবাই মাইকটা বন্ধ রাখবে। থ্যাংক ইউ মাস্টার মশাই, আপনি বলুন। শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনায় আমরা দেখতে পাচ্ছি ইতিহাস, সমকালীনতা এবং সর্বোপরি মানুষের হৃদয় সম্পর্কের মেলবন্ধন। সত্তর দশকের উত্তাল নকশাল আন্দোলনে বিপর্যস্ত পশ্চিমবঙ্গের, বিধ্বস্ত পশ্চিমবঙ্গের চিত্র পাশাপাশি শঙ্খের একান্ত ব্যক্তিগত, তার বড় মেয়ের অসুস্থতার কথা এবং মুঘল সম্রাট বাবরের পিতৃসত্তার উন্মোচন। বাবর কবিতার নাম বাবরের প্রার্থনা। বাবরের জীবনী থেকে জানা যায় যেটা আবুল ফজল লিখেছিলেন 1529 খ্রিস্টাব্দে গোধরা যুদ্ধে দুর্ধর্ষ আফগান শক্তিকে পরাজিত করে বাবর রাজধানী লাহোরে ফিরে এসেছে। এসে দেখলেন তার পুত্র হুমায়ুন গভীরভাবে অসুস্থ। মাত্র 16 বছর বয়স তার। সম্রাট পুত্র
বদ্যি হাকিম কবিরাজের অভাব নেই, কিন্তু রোগ নির্ণয়ে সকলেই অপারঙ্গম। তখন বাবরের মনে হলো এ কি তার পাপের ফল? তেমনি শঙ্খেরও মনে হয়েছে যখন তার বড় মেয়ে গভীর ভাবে অসুস্থ, শঙ্খের মনে হয়েছে 70 দশকে বাঙালি যুবক যুবতীদের ক্ষয় লয় নকশাল আন্দোলনের কথা, সেই তিনটে প্রেক্ষিতকে মিলিয়ে দিয়ে শঙ্খ ঘোষ বাবরের প্রার্থনা কবিতায় দুটি কথা বলার জন্য কোন কথা? এক নম্বর কথা, উত্তর প্রজন্মের অসুস্থতা ভালো না থাকার জন্য পূর্ব প্রজন্ম দায়ী, তাদের দায় তারা অস্বীকার করতে পারে না। 2 নম্বর কথা, প্রত্যেক পিতা চায় তার সন্তান সন্ততি ভালো থাকুক, তাদের কল্যাণ হোক, মঙ্গল হোক। এই দুটি কথা বলার জন্য শঙ্খ বাবরের প্রার্থনা কবিতা লিখলেন। এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত, ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, আমার সন্ততি স্বপ্নে থাক। এরপরে কবি শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা যেতে পারি কিন্তু কেন যাব, ব্যক্তিগত অনুভূতিশীল কবিতা। শক্তি চট্টোপাধ্যায় তার প্রথম কাব্য হে প্রেম হে নৈঃশব্দ 1961 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। আর যেতে পারি কিন্তু কেন যাব 1982 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তার আগে তিনি
প্রায় 25টি কাব্যগ্রন্থ লিখে ফেলেছেন, প্রকাশ পেয়ে গেছে। যেতে পারি কিন্তু কেন যাব, ছোট্ট একটা বই, সাহিত্য একাডেমি পুরস্কারও লাভ করে। যেতে পারি কিন্তু কেন যাব কবিতায় শক্তি চট্টোপাধ্যায় তার নিজের কথা বলেছেন। কবিতাটি মায়া, মমতা, স্নেহ, প্রীতি, ভালোবাসা, সান্নিধ্য, শান্তিপূর্ণ জীবনে প্রত্যাবর্তনের কবিতা। আমার কাছে আসতে বলো, একটু ভালোবাসতে বলো, বাহিরে নয়, বাহিরে নয়, ভিতর জলে ভাসতে বলো। আত্মনিমগ্ন, বোহেমিয়ান, ভালোবাসার কাঙাল শক্তি চট্টোপাধ্যায়ের ব্যক্তি জীবন কথা থেকে জানা যায় যেতে পারি কিন্তু কেন যাব কাব্যের কবিতাগুলি লেখার সময় তিনি গভীর অসুস্থ ছিলেন। পিজি হসপিটালে ভর্তি হতে হয়েছিল তাকে। ডাক্তার বন্ধুরা বলেছিলেন শরীরের কলকবজা ঠিকই আছে, কিন্তু ব্যক্তি জীবনে শৃঙ্খলা যদি আপনি না আনতে পারেন তাহলে বাঁচা দায় হয়ে যাবে। 2 মাস জমে মানুষে লড়াই চলেছিল, ভয় পেয়েছিলেন তিনি। সেই জন্যেই যেতে পারি কিন্তু কেন যাব কবিতার প্রথমেই শক্তি জানিয়েছেন ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো। এতকাল কালো মেখেছি দুহাত ভরে। হিমানীশ গোস্বামীর শাক্ত পদাবলী, শক্তি পদাবলী, শক্তির জীবনের বিচিত্র কাহিনী নিয়ে লেখা বইটা পড়লে জানা যায় কেমন ভব ঘুরে বিশৃঙ্খল জীবন যাপনে শক্তি অভ্যস্ত ছিলেন। পা থেকে মাথা পর্যন্ত টলমল করে, দেওয়ালে দেওয়াল, কার্নিশে কার্নিশ, ফুটপাত বদল হয় মধ্যরাতে, বাড়ি ফেরার সময় বাড়ির ভিতর বাড়ি, পায়ের ভিতর পা, বুকের ভিতর বুক, আর কিছু নয়। সেই জীবন কালো জীবন, সেই সময় নষ্ট সময়। তাই যেতে পারি কিন্তু কেন যাব কবিতায় অনুশোচনার দ্বন্দ্ব আছে।
স্নেহ প্রীতি ভালোবাসা সান্নিধ্য শান্তিপূর্ণ জীবনে প্রত্যাবর্তনের মানসিক ইচ্ছা প্রকাশ পেয়েছে। ঘুরে দাঁড়ানোই ভালো বলে তিনি মনে করেছেন। কারণ এখন রাত্রি খাদের পাশে রাত্রিরে দাঁড়ালে চাঁদ ডাকে, আয় আয়। এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে চিতাকাঠ ডাকে, আয় আয়। অর্থাৎ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তিনি আছেন। তাই ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো। ঘুরে দাঁড়াতে হবে কেন? না সন্তানের মুখ ধরে একটি চুমো খাবো, এখনই যাব না, তোমাদের সঙ্গে নিয়ে যাব, একাকী যাব না অসময়ে। যেতে পারি, কিন্তু কেন যাব? মর্ত সংসার মমতার সঙ্গে মৃত্যু অনুরাগের যুগল বন্দি কবিতা। কবিতাটি যেতে পারি কিন্তু কেন যাব এমন উচ্চারণ আজ তা প্রবচনে পরিণত হয়েছে বাঙালির মুখে মুখে। এই শব্দগুচ্ছ ঘুরে ফেরে। অপর কবি, তিনিও খুবই জনপ্রিয় কবি, সুনীল গঙ্গোপাধ্যায়। 1957 খ্রিস্টাব্দে তার প্রথম কাব্য একা এবং কয়েকজন প্রকাশিত হয়। আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে কবিতা উত্তরাধিকার, বন্দি জেগে আছো কাব্যগ্রন্থের কবিতা 1974 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। উত্তরাধিকার কবিতায় সুনীল তার উত্তর প্রজন্মকে ভুবনডাঙার মেঘলা আকাশ, বোতামবিহীন ছেঁড়া শার্ট, ফুসফুস ভরা হাসি, দুপুর রোদে পায়ে পায়ে ঘোরা, রাত্রির মাঠে চিত হয়ে শুয়ে থাকা, দুঃখবিহীন দুঃখ, ক্রোধ, শিহরণ, আভরণ, আড্ডা, জ্বলন্ত বুকে কফির চুমুক, সিগারেট চুরি, জানালার পাশে বালিকার দিকে বারবার ভুল করে তাকিয়ে থাকা, পুরুষ বাক্য, কবিতার জন্য প্রার্থনা, মানুষকে চিরে দেখার মানসিকতা, আত্মহনন, নদী, নারী, দেশ, সব কিছুই
দিয়ে যেতে চান। নবীন কিশোর তোমাকে দিলাম ভুবন ডাঙার মেঘলা আকাশ। অর্থাৎ সুনীল ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, মঙ্গল অমঙ্গল, অসভ্যতামি বাঁদরামি সহ সমস্ত উপাদানই পরবর্তী প্রজন্মকে উজাড় করে দিয়ে যেতে চান। সুনীলের সমগ্র কাব্য জীবনে এই অকপট ভাষণ দেখা যায়। তার মধ্যে কোনো রাগ ঢাক গুড়গুড় নেই। সেই কারণেই সুনীলের কবিতা স্বীকারোক্তিমূলক কবিতা রূপে চিহ্নিত হয়ে যায়। উত্তরাধিকার যৌবন প্রান্তে উপনীত সুনীল গঙ্গোপাধ্যায়ের কৈশোর কালের স্মৃতিচারণমূলক কবিতা। কৈশোর জীবন কবির কাছে নস্টালজিক অনুভূতির দিন। চেখভের ভাষায় বলা যেতে পারে নানা রঙের দিন। সুনীলের কৈশোরের অর্ধেক কাল কেটেছিল বাংলাদেশের ফরিদপুরে, বাকি অর্ধেক কাল তিলোত্তমা কলকাতায়। ফরিদপুরের বাংলাদেশের সবুজ সজীব প্রকৃতি থেকে তিনি উঠে এসেছিলেন ইটে গড়া গন্ডার কলকাতার চতুরালী নগর চত্বরে। জন্মভূমি ৩.৫ হাত ভূমি ছেড়ে কলকাতার উদ্বাস্তু জীবনে সংগ্রামের জীবন তার। হাত খরচ জোটে টিউশনি করে, প্রাণের পত্রিকা কৃত্তিবাস চালাতে গিয়ে হিমশিম অবস্থা হয়। ধারের পিঠে ধার ধার ধার। তারই মাঝে কফি হাউস, সুধা কেবিন, দেশবন্ধু পার্কের গাছতলায়, নিমতলা শ্মশানে বেলা অবেলা কালবেলায় দেদার দেদার আড্ডা। কোনো কোনো দিন রাত্রিতেও বাড়ি ফেরা হয় না। খেলা মাঠে ময়দানে চিত হয়ে শুয়ে থাকা। সুনীল সমস্ত কিছুই কৈশোর প্রজন্মকে দিয়ে যেতে চান। কোন কিশোরদের? না, নবীন কিশোরদের। নবীন বিশেষণটি অভিনব, যারা নতুন করে ভাবছে, নতুন কিছু করার জন্য উদ্গ্রীব, প্রাণ চেতনার তীব্রতা যাদের মধ্যে আছে, প্রখরতা যাদের মধ্যে আছে, আবেগ যাদের মধ্যে আছে। সুনীল কৈশোর জীবনকে পবিত্র পুণ্য বলে দাগিয়ে দিয়ে কোন রকম ভান করেননি। কেচ্ছা, কলঙ্ক, পাপ, ভুল, মন্দ বাসায় গড়ে ওঠা বয়স সংবেদনশীল কৈশোর কাল। সেই নবীন কৃষকদের তিনি সবকিছু দিয়ে যেতে চাইছেন।
নবীন কিশোর, নবীন কিশোর, ধ্রুবপদের মতোই উচ্চারণ, ড্রামাটিক মনোলগের প্রলগ কবিতাটির মধ্যে রচনা করে এবং আমরা অভিভূত হয়ে যাই। তাহলে 50-এর দশকের চারজনই বিখ্যাত কবি, প্রতিনিধি স্থানীয় কবি 50-এর দশকে, খুব স্বল্প পরিসরে 4 কবির কথা বলা খুবই দুরূহ কাজ। চেষ্টা করলাম একটুখানি আস্বাদ দেওয়ার। এইবার যদি ছাত্রছাত্রীদের কোনো জিজ্ঞাসা থাকে, নিঃসংকোচে নির্দ্বিধায় তোমরা বলতে পারো। আমি প্রসেনজিৎকে ফিরিয়ে দিচ্ছি। ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞাসা করব, তোমরা এতক্ষণ যে অসাধারণ সুন্দর অসামান্য যে ক্লাসটি করলে তার পরিপ্রেক্ষিতে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা জিজ্ঞাসা করতে পারো, মাস্টারমশাই উত্তর দেবেন। ছাত্রছাত্রীদেরকে বলছি, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আজকের এই আধুনিক কবিতার উপর যে বিশেষ আলোচনাটি হলো তার উপর, তোমরা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারো। আমার ধারণা ছাত্রছাত্রীদের এই মুহূর্তে অন্তত কোনো প্রশ্ন নেই। আমরা একটি অসামান্য সুন্দর বক্তৃতা শুনলাম যার বিষয় ছিল 50-এর দশকের কবি শঙ্খ ঘোষ, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায় এবং শামসুর রহমানের কবিতার অন্দরমহলে। এই দীর্ঘকালীন যে বক্তৃতাটি আমরা শুনলাম, আসলে আমাদের আজকের আলোচক অধ্যাপক কবি শ্রী সুজিত রে স্যার শুধু এই 4 জনকে নিয়ে কথা বলেছেন তাই শুধু নয়। আমরা চলিত কথায় বলে থাকি যে প্রদীপ জ্বালাবার আগে সলতে পাকানোর একটা প্রস্তুতি পর্ব থাকে। আধুনিক কবিতার এই যে শতমুখী প্রদীপ প্রজ্বলন, এর প্রস্তুতি পর্ব কেমন ছিল? আমাদের আজকের আলোচক শ্রী সুজিত রে মহাশয় একটা দীর্ঘ ভূমিকা করেছেন প্রদীপ প্রজ্বলনের প্রেক্ষাপটটিকে আমাদের কাছে তুলে ধরবার জন্য, এবং তারপর নির্দিষ্ট সময়ের পরিপ্রেক্ষিতে, নির্দিষ্ট জীবন কথার পরিপ্রেক্ষিতে, আত্মজৈবনিক অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে কিভাবে এক একটি কবিতা তৈরি হয়ে উঠেছে সেই বিষয়ে সুচারু আলোচনা করেছেন আমাদের আজকের আলোচক। আমি যদি ভুল না বলি, আমার ধারণা এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ ডক্টর গৌতম বিট মহাশয়। স্যার, আমি কি ঠিক বলছি? ডক্টর গৌতম বিট মহাশয় আমাদের মাঝে একটু আগে পর্যন্ত ছিলেন। এটা আমাদের কাছে খুব আনন্দের কথা এবং গৌরবের কথা যে প্রিন্সিপাল স্যার এতটা কর্মব্যস্ততার মাঝখানেও সুজিত কুমার স্যারের পুরো বক্তৃতাটি তিনি কিন্তু শুনেছেন। একটু আগে পর্যন্ত আমরা ডক্টর গৌতম বিট স্যারকে দেখতে পাচ্ছিলাম। এবার যেটা আমি এর আগেও বলেছিলাম, বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের সঙ্গে আমাদের বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ের যে গান ছড়া, এটা আজকের এই সম্পর্ক বহুদিনের এবং এই সম্পর্ক বহুদিন চলবে, প্রলম্বিত হবে, এইটাই আমাদের কামনা। যার ফলে সেই দিক থেকে অধ্যাপক কবি সুজিত কুমার রে আমাদের ঘরের লোকই বলা যায়, তাকে আলাদাভাবে ধন্যবাদ জ্ঞাপনের প্রশ্ন ওঠে না। কিন্তু যেহেতু এটি একটি অনুষ্ঠান, তাই একটা আনুষ্ঠানিকতার প্রসঙ্গ থাকেই। সাধারণভাবে আমাদের কলেজের নিয়ম অনুযায়ী যে কোনো আলোচনার শেষে ধন্যবাদ জ্ঞাপনের পর্বটি তোলা থাকে
মাননীয় অধ্যক্ষ ডক্টর প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের জন্য। কিন্তু আজকে প্রিন্সিপাল স্যার ভীষণ গুরুত্বপূর্ণ একটি কাজে আটকে গেছেন বলে আমি তার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপনের এই পালা সাঙ্গ করতে চলেছি। যেটা একটু আগেই বললাম, প্রথম ধন্যবাদ যার প্রাপ্য, তিনি কিন্তু আমাদের ঘরের মানুষ। তিনি আজকের একক বক্তা অধ্যাপক কবি সুজিত কুমার রেজ মহাশয়। তার অসাধারণ বক্তৃতার দ্বারা তিনি এর আগেও আমাদের মুগ্ধ করেছেন, আজও করলেন, এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে, আমরা এই প্রত্যাশা তো রাখতেই পারি। এরপর যাকে ধন্যবাদ দেওয়ার, তিনি আজকের এই আলোচনা চক্রের আহ্বায়ক অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায় স্যার। পার্থ স্যারকে বিশেষভাবে ধন্যবাদ এই কারণে, কারণ প্রত্যেকটি ক্ষেত্র থেকে তিনি এমন একজন বক্তাকে নির্বাচন করেছেন যিনি সেই বিষয়ে বলবার জন্য সর্বথা উপযুক্ত এবং সর্বোত্তম। পার্থ স্যারের এই উদ্যোগের কারণে সত্যি কথা বলতে কি আমরা মাস্টারমশাইরাও সুযোগ পাচ্ছি এমন বহু ব্যক্তিত্বর বক্তৃতা শোনা, যাদের বক্তৃতা আমাদেরকেও সমৃদ্ধ করছে। ধন্যবাদ পার্থদা। বিশেষভাবে ধন্যবাদ জানাবো বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অসীমা হালদার ম্যামকে। অসীমা ম্যামের অনুপ্রেরণা এবং উৎসাহ এবং আমাদেরকে যাকে বলা যায় নিশ্চিন্তে কাজ করবার যে স্বাধীনতা ক্ষেত্র তিনি দিয়ে রেখেছেন, এটার জন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমাদের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সুস্মিতা দাস ম্যামকে। সুস্মিতা দি বিভিন্ন ব্যস্ততার মধ্যেও সবসময়তেই আমাদের সঙ্গে রয়েছেন। এবং আজকের এই অনুষ্ঠানের যিনি যন্ত্র পরিচালনার দায়িত্বে রয়েছেন আমাদের শিক্ষাকর্মী শ্রী সুমন নাথ, তার কাছে সত্যিই আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নেই। তাকে পুনঃ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন। এইভাবেই সুমন তোমার সহায়তা যেন আমরা পেতে থাকি, কারণ বিশ্বকর্মার এই সাহায্য ছাড়া, বিশ্বকর্মা যদি মঞ্চ তৈরি করে না দেন, তাহলে কিন্তু সরস্বতীর আসন পাতা খুব মুশকিল আমাদের পক্ষে। আর শেষ কথা বলবো আমাদের ছাত্রছাত্রীদের জন্য, তোমরা যারা ৮টার আগে থেকে যোগদান করেছো এবং এখন সময় ৯টা ৩৯, এই এতক্ষণ সময় তোমরা আমাদের সঙ্গে ছিলে, তোমাদের জন্যই আমাদের সমস্ত আয়োজন। তোমাদেরকে সত্যি কথা বলতে কি ধন্যবাদ তো জ্ঞাপন করবো না, তোমরা বয়সে ছোট, তোমাদের জন্য স্নেহ রইল, শুভেচ্ছা রইল। ভবিষ্যতের জীবন কবিতার মতো উজ্জ্বল হয়ে উঠুক, এই শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সকলে ভালো থেকো, এই শুভেচ্ছা জানিয়ে আজকের মতন শুভরাত্রি। শুভরাত্রি স্যার, ভালো থাকবেন। হ্যাঁ, আবার দেখা হচ্ছে, আবার দেখা এবং শোনা হচ্ছে।